আপনারা দেখছেন ডিকে বাংলা নিউজ ইউটিউব চ্যানেল। শুরুতেই শিরোনাম। ভবানীপুরে মমতাকে হারাবেন, শুভেন্দুর চ্যালেঞ্জ প্রশ্নচিহ্নের মুখে, চরম অশান্তি বিজেপিতে। ইউনূস নির্বাচন করানোর লোক নয়, অডিও বার্তায় গর্জে উঠলেন হাসিনা। বিহার নির্বাচনের আগে মহারাষ্ট্রের ভোট চুরির জুজু দেখছেন রাহুল গান্ধী। আদমরা করে তারপর ওকে ছেড়েছে, কোন্নগরে আম পাড়তে যাওয়া নাবালককে নির্মম নির্যাতন। বড় দেশের ভয়ে কাপুরুষের মতো প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করলেন ফিরহাদ হাকিম। জল না পেলে না খেয়ে মরব, ভিক্ষা চেয়ে ভারতকে 4টে চিঠি পাকিস্তানের। লক্ষ্য 26-এর নির্বাচন, এবার বিধানসভা ভিত্তিক কর্মী সভায় জোর তৃণমূলের। ব্যাপক ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা, স্বস্তি নাকি ভোগান্তি? এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভবানীপুরে মমতাকে হারাবেন, শুভেন্দুর চ্যালেঞ্জ প্রশ্নচিহ্নের মুখে, চরম অশান্তি বিজেপিতে। ভবানীপুর জয়ের স্বপ্নে জল ঢালছে দক্ষিণ কলকাতার অশান্তি। বিজেপির অন্দরে ফাটল স্পষ্ট। 2026 সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর সংকল্প নিয়ে অনেক আগেই ময়দানে নেমেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মার্চ মাসেই ভবানীপুর কেন্দ্রের নেতাদের নিয়ে বৈঠক করে ইঙ্গিত দিয়েছিলেন প্রয়োজনে নিজেই লড়বেন সেই আসন থেকে। কিন্তু মাত্র 10 মাস আগে বিজেপির দক্ষিণ কলকাতা জুড়ে শুরু হয়েছে অন্তর্ঘাত। নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ আর একে অপরকে ঘায়েল করার খেলায় ব্যস্ত নেতারা। দলের দক্ষিণ কলকাতা জেলা সভাপতি অনুপম ভট্টাচার্যের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলেছেন একাংশ কর্মী। অভিযোগ, সদস্য পদ দেওয়া নিয়ে চলছে পক্ষপাতিত্ব। পুরনো কমিটির 50% সদস্যকে অন্তর্ভুক্ত করার কেন্দ্রীয় নির্দেশ মানা হয়নি এবং দলীয় শৃঙ্খলা ভেঙে গুরুত্বপূর্ণ কর্মীদের সক্রিয় সদস্য হতে দেওয়া হচ্ছে না। বিজেপির এই অভ্যন্তরীণ সংঘাতের ফলে ভবানীপুর কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শক্তিশালী লড়াই দেওয়া নিয়ে বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। শুভেন্দু অধিকারী শিবির সূত্রে জানা গিয়েছে, তিনি এখন দক্ষিণ কলকাতার এই গোলমাল মেটানোর চেষ্টা করছেন, কিন্তু জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য সেই পরামর্শে কান দিচ্ছেন না বলে অভিযোগ তরুণ কর্মীদের। শুধু ভবানীপুর নয়, গোটা দক্ষিণ কলকাতায় সংগঠন শক্তিশালী করতে না পারলে 2026-এ বিজেপির জন্য লড়াই কঠিন হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ইউনূস নির্বাচন করানোর লোক নয়, অডিও বার্তায় গর্জে উঠলেন হাসিনা। শুক্রবার ফের সরব হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অডিও বার্তায় ফের একবার মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। হাসিনার দাবি, ইউনূসের রাজত্বে জঙ্গিদের প্রশ্রয় দেওয়া হচ্ছে। মোহাম্মদ ইউনূস ভোট করাতে চান না বলেও দাবি করেছেন তিনি। শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন 2026-এর এপ্রিল মাসের প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে। এরপরে অডিও বার্তায় ক্ষোভ উগরে দিয়েছেন হাসিনা। তিনি বলেন, এই সরকার গোটা বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমি বলছি, মোহাম্মদ ইউনূস নির্বাচন করানোর লোক নয়। আমাদের আমলে তো বাজেট বৃদ্ধি পেয়েছিল, এবার সেটাও কমে যাচ্ছে। আমাদের তৈরি করা সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের আকাশ বাতাস জুড়ে শুধুই স্বজন হারানোর হাহাকার। এই সরকারের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। ইউনূসের বক্তব্যের তীব্র বিরোধিতা করেছে হাসিনার দল আওয়ামী লীগ, যাদের সম্প্রতি বাংলাদেশে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। তাদের দাবি, ইউনূস নিজের দোষ ঢাকতে মিথ্যা কথা বলছেন। বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তুলেছেন তিনি। আওয়ামী লীগের আরো দাবি, ইউনূস সরকার বাংলাদেশের মানুষের থেকে বেশি বিদেশি স্বার্থকে গুরুত্ব দিচ্ছে। উল্লেখ্য, ইউনূসের ঘোষণা করা ভোটের সময় মানতে নারাজ আরেকটি রাজনৈতিক দল বিএনপিও। তাদের দাবি, চলতি বছরেই করা হোক এই নির্বাচন। বিহার নির্বাচনের আগে মহারাষ্ট্রের ভোট চুরির জুজু দেখছেন রাহুল গান্ধী। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ফল আগে থেকেই ঠিক করা ছিল। বিজেপি নাকি 5 ধাপে এক নিখুঁত ছকে সেই ভোট চুরি করেছে। এবার সে একই ছক প্রয়োগ করতে চলেছে বিহারে। গণতন্ত্র ফিক্সিং চলছে। বিহারে বিধানসভা ভোটের আগে জুজু দেখছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তার অভিযোগ, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ফল আগে থেকেই ঠিক করা ছিল। বিজেপি নাকি 5 ধাপে এক নিখুঁত ছকে সেই ভোট চুরি করেছে। এবার সেই একই ছক প্রয়োগ করতে চলেছে বিহারে। শনিবার সোশ্যাল মিডিয়ায় শিরোনামে একটি নিবন্ধ শেয়ার করেন রাহুল গান্ধী, যা প্রকাশিত হয়েছে একটি সর্বভারতীয় সংবাদপত্রে। সেই লেখাতেই তার স্পষ্ট অভিযোগ, 2024-এর মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন ছিল গণতন্ত্রকে গলা টিপে মারার এক নিখুঁত পরিকল্পনা। তার কথায়, মহারাষ্ট্রের ফিক্সিং এবার বিহারেও হবে। তারপর যেখানে যেখানে বিজেপি হারছে
সেখানেও এই প্রক্রিয়া চলবে। কিভাবে ঘটেছে ভোট চুরি? রাহুল গান্ধীর আশঙ্কা বিহারেও এই একই নির্বাচনী ছক প্রয়োগ করতে চলেছে বিজেপি, কারণ সেখানে আগামী কয়েক মাসের মধ্যেই বিধানসভা নির্বাচন এবং বিজেপির সেখানে হারার প্রবল সম্ভাবনা রয়েছে। নিজের ওই নিবন্ধে রাহুল শুধু অভিযোগই তোলেননি, ভোটারদের উদ্দেশ্যে বার্তাও রেখেছেন। বলেছেন, গণতন্ত্র বাঁচাতে হলে এই কারচুপির বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে। আদমরা করে তারপর ওকে ছেড়েছে। কোন্নগরে আম পাড়তে যাওয়া নাবালককে নির্মম নির্যাতন। আম পাড়তে যাওয়ার আনন্দ ছেলেবেলারই এক অবিচ্ছেদ্য অংশ মফস্বল কিংবা গ্রামে, কিন্তু সেই আনন্দই পরিণত হলো দুঃস্বপ্নে। আম পাড়তে যাওয়াই কাল হলো হুগলির কোন্নগরের 14 বছরের কিশোরের। অভিযোগ, অন্যের গাছ থেকে আম পাড়ার জন্য নৃশংস অত্যাচার চালানো হয় নাবালকের ওপরে। পেরেক লাগানো, লাঠি দিয়ে মারধর, চোখে মুখে ঘুষি মারার অভিযোগও উঠল নাবালককে। মহেশতলা কালনার পর এবার নাবালকের উপর অকথ্য অত্যাচারের অভিযোগ উঠল কোন্নগরে। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সন্ধ্যায়। উত্তরপাড়া থানার অন্তর্গত কোন্নগর পুরসভা এলাকার বাসিন্দা 14 বছরের এক কিশোর বন্ধুর সঙ্গে এলাকারই একজনের বাড়ির গাছ থেকে আম পাড়তে গিয়েছিল। অভিযোগ, সেই সময় এক টোটোওয়ালা ওই কিশোরকে ধরে বেধড়ক মারধর করে। পরিবারের দাবি, নাবালকের চোখে গুরুতর আঘাত লেগেছে, চোখের নিচের হাড়ে চিড় ধরেছে, মাথায় জমাট বেঁধেছে রক্ত। নির্যাতিত নাবালকের মায়ের অভিযোগ, ওকে পুরো আধমরা করে তারপর ওকে ছেড়েছে। পেরেকওয়ালা লাঠি দিয়ে ওকে মেরে পুরো ছিলে গিয়েছে চামড়া। বৃহস্পতিবার নৃশংস অত্যাচারের পর নাবালককে রাস্তাতেই ফেলে দেওয়া হয়। নির্যাতিত নাবালকের মা বলেন, পেরেক লাঠি দিয়ে ওকে এভাবে মার মেরেছে যে আধমরা হয়ে গিয়েছে, পুরো অজ্ঞান হয়ে গিয়েছে। ওর চোখে যেভাবে মেরেছে একটা হাড়ও ভেঙে গিয়েছে। এভাবে মারা উচিত নয়। আমার ছেলে যদি আমি পারলো, তোর ঘরের অভিভাবককে তো জানাবে। প্রথমে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয় নাবালককে। শুক্রবার সকালে তাকে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। নির্যাতিত নাবালকের দাদু বলেন, আম পাড়তে গেছে, ও ভয়ে নিচে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর ওকে মারধর করেছে বাড়িওয়ালা, যার আম গাছ। তারপর ওকে মারতে মারতে বাইরে নিয়ে গেছে। তাহলে এই নাবালকের ওপর নৃশংস অত্যাচার চালালো কে? কে এই নাবালকের ওপর অকথ্য অত্যাচার চালালো তা তদন্ত করে দেখছে পুলিশ। বড় দেশের ভয়ে কাপুরুষের মতো প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করলেন ফিরহাদ হাকিম। কলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতি এবং মেয়েদের পোশাক নিয়ে বিজয়বর্গীর মন্তব্যের প্রেক্ষিতে তিনি বিজেপিকে নারী বিদ্বেষী এবং বিভাজন সৃষ্টিকারী শক্তি হিসেবে আখ্যায়িত করেছেন। ফিরহাদ হাকিম প্রধানমন্ত্রী মোদীকে লক্ষ্য করে বলেছেন, ভারতীয় সেনাবাহিনী তাদের জীবন দিয়ে, তাদের ক্ষমতা দিয়ে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে। প্রধানমন্ত্রী এখানে মহান কিছু করেননি, বরং একটি বৃহৎ দেশের ভয়ে কাপুরুষের মতো সেনাবাহিনীকে থামানো হয়েছে। এটা ঠিক হয়নি। আমাদের সেনাবাহিনী ভারতের সম্মান রক্ষা করেছে, আমরা আজ তাদের স্যালুট জানাচ্ছি। এই মন্তব্য করে তিনি ইঙ্গিত দিয়েছেন যে কোনো তৃতীয় দেশের চাপে ভারত পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া থেকে বিরত থেকেছে, যা দেশের সামরিক শক্তির প্রতি অবিচার। সম্প্রতি মধ্যপ্রদেশের বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় মন্তব্য করেছিলেন যে তিনি মেয়েদের ছোট পোশাক পরা পছন্দ করেন না এবং পশ্চিমী সংস্কৃতি ও ভাবধারার সঙ্গে একমত নন। তিনি এমনকি ছোট পোশাকে আসা মেয়েদের সঙ্গে সেলফি তুলতে অস্বীকার করেন বলে জানান, যদিও তিনি মেয়েদের দেবীর মতো দেখেন বলেও দাবি করেন। এই মন্তব্যের তীব্র সমালোচনা করে ফিরহাদ হাকিম বলেন, আসলে বিজেপি দল নিজেই একটি নারী বিদ্বেষী। স্বাধীনতা, নারীর স্বাধীনতা বোঝে না। তুমি এটা পরবে না, ওটা পরবে না, এটা ওটা খেও না। এটা ভারত, ভারতের মানুষ এই বিষয়ে কোনো নির্দেশ দেখবে না, ভারতের মানুষ শুনবে না, নারীরাও শুনবেন না। তিনি আরো যোগ করেন, নারীরা আমাদের বাংলায় দুর্গার রূপ, তাদের অপমান করা যাবে না। তোমাদের নিজের মনে ময়লা এবং অবিচার আছে। নারী স্বাধীনতা মানে স্বাধীনতা। আমি যেমন তোমাকে বলতে পারি না, তুমিও কাউকে বলতে পারো না। এই মন্তব্যের মাধ্যমে ফিরহাদ নারী স্বাধীনতার পক্ষে জোরালো সওয়াল করেছেন এবং বিজেপির বিরুদ্ধে লিঙ্গ বৈষম্যের অভিযোগ তুলেছেন। জল না পেলে না খেয়ে মরব, ভিক্ষা চেয়ে ভারতকে 4টে চিঠি পাকিস্তানের। সংঘাত তৈরি করেছিল নিজেরাই, এখন বিপাকে পড়ে ভারতের পা ধরতে হচ্ছে পাকিস্তানকে। পেহেলগাঁও জঙ্গি হামলার পরই পাকিস্তানকে সবক শেখাতে সিন্ধু জলচুক্তি স্থগিত করেছে ভারত। এদিকে সিন্ধুর জল বন্ধ হতেই শুকিয়ে যাচ্ছে পাকিস্তান। তাই জল পেতে ভারতকে চিঠি পড়শি দেশের, তাও আবার একটা নয়, পরপর 4টি চিঠি পাঠিয়েছে পাকিস্তান, এমনটাই সূত্রের খবর। সিন্ধু জলচুক্তি স্থগিত হওয়ার কিছুদিন পর থেকেই পাকিস্তানে দেখা দিচ্ছিল জলসংকট। মাঝে আবার চন্দ্রভাগা বাঁধ থেকে জল ছাড়া হয়, তবে তাতে পাকিস্তানের সংকট মেটেনি, বরং পাকিস্তানে ক্রমেই জলসংকট ভয়ঙ্কর হতে চলেছে। জানা গিয়েছে, পাকিস্তানের জলসম্পদ মন্ত্রকের সেক্রেটারি সাইদ আলী মুর্তাজা ভারতের জলশক্তি মন্ত্রককে 4টি চিঠি পাঠিয়েছেন, তা বিদেশ মন্ত্রকে পাঠানো হয়েছে। এদিকে ভারত তার অবস্থানে স্থির। তারা সাফ জানিয়েছে, সন্ত্রাসবাদ ও বাণিজ্য একসঙ্গে হতে পারে না।
রক্ত ও জল একসঙ্গে বইতে পারে না। পাকিস্তান যতদিন সন্ত্রাসবাদ ও তাতে উস্কানি বন্ধ না করছে ততদিন সিন্ধু জল চুক্তিও স্থগিত থাকবে। অপারেশন সিন্দুরের পর ভারত পাকিস্তানের মধ্যে শুরু হয় সংঘাত। জম্মু কাশ্মীর, রাজস্থান, পাঞ্জাব সীমান্ত দিয়ে হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান। প্রতিটি হামলাই প্রতিহত করেছে ভারত। পরে দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি হলেও সিন্ধু জল চুক্তি স্থগিতই রয়েছে। অপারেশন সিন্দুরের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একাধিকবার ভারতের সঙ্গে শান্তি আলোচনায় বসার আগ্রহ দেখিয়েছেন। বিশ্ব মঞ্চে বারবার তিনি বলেছেন যে ভারতের সঙ্গে সংঘাত মেটাতে আলোচনা করতে চান তারা। 2026 সালের বিধানসভা নির্বাচন এখনো 1 বছর দূরে, কিন্তু বাংলার রাজনৈতিক অঙ্গনে এরই মধ্যে বেজে উঠেছে নির্বাচনী রণডঙ্কা। তৃণমূল এবং বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা ক্রমেই ভোটের পারদ চড়াচ্ছে। এই আবহে উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলা কার্যত ভোটের দামামা বাজিয়ে দিয়েছে। সেখানে এক নাগারে চলছে বিধানসভা ভিত্তিক কর্মী সভা। দলের শীর্ষ নেতৃত্বের কাছে এই বিষয়টি নজর কেড়েছে। আগামী দিনে ব্যারাকপুর দমদম মডেল অনুসরণ করে রাজ্যের বাকি জেলাগুলিতেও কর্মী সভার আয়োজন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফরের পর থেকে বাংলার রাজনৈতিক পরিমণ্ডল সরগরম। বাংলার সরকারের বিরুদ্ধে মোদী যে সমস্ত অভিযোগ এনেছিলেন তার জবাব দিতে দেরি করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তথ্য দিয়ে মোদীকে জবাব দিয়েছেন মমতা। উন্নয়নের নিরিখে মমতার দেওয়া ওই বক্তব্য আলিপুরদুয়ার জেলা জুড়ে প্রচার করার কর্মসূচি নিয়েছে তৃণমূল। উত্তরের রাজনীতির এই উত্তাপ এসে পৌঁছেছে দক্ষিণবঙ্গেও। 2026 সালের বিধানসভা ভোটকে মাথায় রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূলের ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলা। প্রতিটি বিধানসভায় তৃণমূলের কর্মী সভার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে আমডাঙ্গা, নৈহাটি, কামারহাটি, দমদম, দমদম উত্তর, নোয়াপাড়া, বীজপুর বিধানসভা এলাকায় কর্মী সভা হয়েছে। বাকি জায়গাগুলিতেও পর্যায়ক্রমে হবে। দলের কর্মীদের একত্রিত করে সাংগঠনিক পরিসরে সভার আয়োজন করার বিষয়টি তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নজর কেড়েছে। ঘটনাচক্রে উত্তর চব্বিশ পরগনার বারাসাত, বনগাঁ কিংবা বসিরহাটে এখনো শুরু হয়নি কর্মী সভা। সেখানে এক ধাপ এগিয়ে ব্যারাকপুর দমদম। সামনেই 21শে জুলাই তৃণমূলের সবচেয়ে বড় কর্মসূচি শহীদ দিবস পালন, যার প্রস্তুতি পুরো দমে দিন কয়েকের মধ্যেই শুরু হয়ে যাবে। জেলায় জেলায় বার্তা পৌঁছবে রাজ্য নেতৃত্বের তরফে। কিন্তু ব্যারাকপুর দমদম তৃণমূলের সাংগঠনিক জেলা এখন থেকেই 21শে জুলাইয়ের বার্তা পৌঁছে দিচ্ছে কর্মী সভা থেকে। 2026 সালের বিধানসভা ভোটের আগে তৃণমূলের এই 21শে জুলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি পার্থ ভৌমিক বলেন, সকলকে নিয়ে সংগঠনকে শক্তিশালী করে 2026 সালের রেকর্ড জয়ই আমাদের লক্ষ্য। ব্যাপক ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা, স্বস্তি নাকি ভোগান্তি? শুক্রবার সন্ধ্যায় কলকাতা এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে হঠাৎ করেই ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়। সারাদিন মেঘলা আকাশ আর ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছিল শহরবাসী। কিন্তু সন্ধ্যার পরপরই নামে ঝেঁপে বৃষ্টি, যা গভীর রাত পর্যন্ত চলেছে। বজ্রবিদ্যুৎ সহ প্রবল হাওয়া বইতে থাকায় শহরের বিভিন্ন প্রান্তে জমে যায় জল, যার ফলে ব্যাহত হয় যান চলাচল এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগের শিকার হতে হয়। উত্তর ও মধ্য কলকাতায় বৃষ্টির পরিমাণ ছিল সর্বাধিক, যার ফলে মানিকতলা, হাতিবাগান, শিয়ালদা, দমদম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় জল জমে যায়। কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, রাত 8টা থেকে 11টা পর্যন্ত মানিকতলায় 53 মিলিমিটার এবং মার্কাস স্কোয়ারে 7 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। হঠাৎ বৃষ্টিতে কর্মস্থল থেকে বাড়ি ফিরতে হিমশিম খেতে হয় বহু মানুষকে। গণপরিবহনের সংখ্যা কমে যাওয়ায় অ্যাপ ক্যাবের ভাড়াও বেড়ে যায়। তবে কয়েকদিনের অসহ্য গরমের পর এই বৃষ্টি কিছুটা স্বস্তি এনে দিয়েছে শহরবাসীর মনে।